সরকারের 6 মাসে বিভিন্ন খাতে সাফল্যের খতিয়ান, সংকট জনভোগান্তি লাঘবে অগ্রাধিকার, স্বস্তিতে সাধারণ মানুষ। আল কায়দা তৎপরতা নিয়ে সতর্কতা আমলে নিচ্ছে না সরকার। এবছরই পে স্কেল বাস্তবায়ন, 5টি স্থানীয় সরকার নির্বাচন জুনের মধ্যেই। ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের 2টি বয়লার ঠিক হয়েছে। রাজধানীর পাম্প স্টেশনগুলোতে স্বস্তি, সিএনজি চালিত যানবাহন চালকদের মুখে হাসি। গ্যাস বিদ্যুৎ সংকট নিয়ে আন্দোলনকে হঠকারিতা বলছে সরকার। সমালোচনা নাহিদ ইসলামের। গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হচ্ছে বলে অভিযোগ। আইনি প্রক্রিয়ায় ফেরত আনা হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর। ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দাখিল। দেখছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ এবার। ধ্বংসস্তূপ থেকে 6 মাসে দেশকে টেনে তোলার চেষ্টা করছে সরকার, জানিয়েছেন মন্ত্রী ও উপদেষ্টারা। তারা বলেন, নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফ সহ সামাজিক নিরাপত্তা, অর্থনীতি সহ বিভিন্ন খাতে কাজ চলছে। বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতির সংকট কাটাতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে মতবিনিময় সভায় সরকারের নানা কাজের খতিয়ান উঠে আসে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। 6 মাস পূর্ণ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারের। গেল 180 দিনে নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে কি কাজ করেছে সরকার, তা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আয়োজন করা হয় মতবিনিময় সভার। গত 6 মাসে সরকারের নেয়া নানা কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। এ সময় তিনি জানান, 16 বছরের ফ্যাসিবাদ পরবর্তী ধ্বংসস্তূপের মধ্যে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। ভোট প্রদানের পর হাতের কালি শুকানোর আগেই নির্বাচন ইশতেহারের কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছিল। সবার আগে যে নীতিটি কার্যকর করা হয়েছিল সেটি হচ্ছে কৃষক ভাইদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ করা। প্রায় 13 লক্ষ কৃষক পরিবার সরাসরি সেই সুবিধা পেয়েছিলেন। আমরা দেখেছি কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড, নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, প্রবাসীদের ক্ষমতায়নের জন্য প্রবাসী কার্ড, দেশ জুড়ে প্রতিটি জেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর উদ্যোগ। আমরা দেখেছি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক এবং বৌদ্ধ অধ্যক্ষদের জন্য সম্মানী প্রদান, এবং দেশ জুড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, তার প্রতিটা সরকার গঠনের পর দ্রুততম সময়ে বাস্তবায়ন শুরু হয়েছে। স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথাও জানানো হয় মতবিনিময় সভায়। এখানে প্রতিফলন রয়েছে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছিল ঠিক সে অনুযায়ী, যার প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে প্রতিশ্রুতি দিয়েছেন। দেশের ইতিহাসে নজিরবিহীন যে সরকারের গঠনের পর সংসদের প্রথম অধিবেশনে শতাধিক অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সে আকাঙ্ক্ষাকে ধারণ করে। সন্ত্রাস বিরোধী সংশোধিত যে অধ্যাদেশ, সেটিকে সংসদে আইনে রূপান্তরের মাধ্যমে সন্ত্রাসী একটি রাজনৈতিক সংগঠন যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। সরকারের মন্ত্রী উপদেষ্টারা জানান, নির্বাচিত সরকার হওয়ায় প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। অর্থনীতি ও সমাজের প্রতিটি ক্ষেত্র বিনির্মাণ করতে হচ্ছে নতুন করে। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সেখান থেকে শুরু করে কি শিক্ষা, কি স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে তার যে প্রতিশ্রুতিগুলো সেটা রক্ষার তিনি চেষ্টা করে যাচ্ছেন। কারণ এই সরকার নির্বাচিত সরকার, এবং নির্বাচিত সরকার হওয়ার কারণেই প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা। 1825 দিনের জন্য আমরা ম্যান্ডেট পেয়েছি সরকার জনগণের কাছ থেকে, তার মধ্যে মাত্র 180 দিনের জন্য এখন জবাবদিহিতা করতে বসছি। আমাদের মেয়াদের একটা নির্দিষ্ট পর্ব অতিক্রম করতে থাকবো। আমরা যত সামনের দিকে এগোবো তত স্মুথলি আমরা আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করতে পারবো যথাযথভাবে, যা ঘোষণা করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। মব কালচার সেইভাবে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে হয়েছিল, সেই ধরনের মব কালচার নেই। তবে আমরা আপনাদের অ্যাসিওর করতে পারি এই ধরনের কোনো মব কালচার টলারেট করা হবে না। দেশ চলবে দেশের আইন অনুযায়ী, এবং সেটাকেই আমরা এনফোর্স করবো ইনশাআল্লাহ।
গত 17 বছরে বাপেক্সকে দুর্বল করে ফেলা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, সরকার চেষ্টা করছে দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধানের। আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণে এটা ডিসরাপ্টেড হয়েছে। বহু দেশের সঙ্গে চুক্তি ছিল আমাদের, তারা রপ্তানিতে আগ্রহ নাই। অনেক জায়গা থেকে আমরা আমদানি করছি, কিন্তু সেখানে জাহাজ আসতে অনেক বিলম্ব হচ্ছে। এর ফলে জনগণের কিছু কষ্ট হচ্ছে। প্রায় 40,000 কোটি টাকার মতো এডিশনাল বরাদ্দ দিতে হয়েছে। বাংলাদেশের মতো একটা অর্থনীতি থেকে এতগুলি টাকা শুধু জনগণের কাছে যে দায়বদ্ধতা, তাদের প্রয়োজন বিবেচনা করেই করা হয়েছে। এবং আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের ব্যবস্থা করা যাবে। কষ্ট হচ্ছে, আমরা সেই জন্য দুঃখিত, কিন্তু আমরা সমাধানের জন্য চেষ্টা করছি। সরকারের মন্ত্রী উপদেষ্টারা দাবি করেন, গত 6 মাসে বাক স্বাধীনতা, আইনের অনুশাসন ও মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখার চেষ্টা করেছে সরকার। 6,000 কোটি টাকার জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি সরকার দেশের সার্বিক পরিস্থিতি সামাল দিতে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে 180 দিনের অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করেছে। এই সময়ে প্রান্তিক ও কম আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ এবং বিভিন্ন পর্যায়ে ভাতা প্রবর্তন ও বাস্তবায়ন করা হয়েছে। দেশব্যাপী নদী ও খাল খনন, পুনর্খননও অব্যাহত রয়েছে। খাতভিত্তিক সহায়তা বাড়িয়ে মানুষের মাঝে ফিরিয়ে দেওয়া হয়েছে স্বস্তি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। চলতি 2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। 17 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং তার নেতৃত্বেই সরকার গঠিত হয়। ভোটের কালি মোচনের অনেক আগেই প্রতিটি অগ্রাধিকার ভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রতিটি মন্ত্রণালয়ে বিষয়ভিত্তিক ও খাত নির্ভর 180 দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন। দায়িত্ব নেয়ার প্রথম মাসেই সরকার ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারীকেন্দ্রিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মীয় প্রধানদের জন্য সম্মানী প্রদানের কার্যক্রম চলমান রেখেছে। ক্ষুদ্র কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে, যা সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষি ব্যবস্থাপনাকে ডিজিটাল কাঠামোর আওতায় আনা হয়েছে। প্রায় 22,000 কৃষককে আমরা প্রথম পর্যায়ে এই কৃষক কার্ডের সুবিধা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। দেশজুড়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। একটা টিমওয়ার্ক রয়েছে, সেই টিমওয়ার্কের ভিত্তিতে আমরা কাজ করছি এবং আমরা ফলো আপ রাখছি যেন কোনোভাবেই দখল এবং দূষণ এর মাধ্যমে আমাদের এই নাগরিক জীবন ক্ষতিগ্রস্ত না হয়। সরকারের বিশেষ উদ্যোগে এবার সাধারণ হজ যাত্রীদের বিমান ভাড়া ব্যাপকভাবে কমানো সম্ভব হয়েছে, যা সাধারণ মানুষের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে। দেশের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী 16 ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ। বিদেশে উচ্চ শিক্ষার জন্য ব্যাংক গ্যারান্টি সুবিধা সম্প্রসারণ করা হয়েছে এবং বিমানবন্দর ও ট্রেনে হাই স্পিড ফ্রি ওয়াইফাই চালুর মাধ্যমে প্রযুক্তি নির্ভর সেবা সম্প্রসারণ করা হয়েছে। টোটাল ম্যানিফেস্টো প্রমিসেসগুলো অল্প কিছু সময়ের ভেতরে, মানে 2 থেকে 3 বছর, বস্তু 4 থেকে 5 বছর এর ভেতরে হয়তো আমরা মিট করতে সক্ষম হব। তরুণদের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন কুড়ি স্পোর্টসের কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্য খাতে সরকার দ্রুত ও মানবিক উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির 5% বরাদ্দ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।
দীর্ঘদিন বন্ধ থাকা আন্তর্জাতিক শ্রম বাজারগুলো পুনরায় চালু করতে সরকার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বন্ধ কলকারখানা পুনরায় চালু এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের জন্য ৬০,০০০ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে। অত্যাধুনিক গ্রাউন্ড মাস্টার 400 রাডার এখন ঢাকা থেকে 650 কিলোমিটার এবং বঙ্গোপসাগরে 833 কিলোমিটার পর্যন্ত আকাশ সীমা অতন্দ্র প্রহরীর মতো দিনরাত নজরদারিতে রাখছে। এর মাধ্যমে গভীর সমুদ্র সীমার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের ফ্লাইং ওভারচার্জ থেকে উল্লেখযোগ্য রাজস্ব আহরণের সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। রাজধানী ঢাকাকে পরিবেশ বান্ধব ও অত্যাধুনিক মেগাসিটিতে রূপান্তর করতে গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশ জুড়ে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচল সহজ করা এবং একই সঙ্গে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 55 লাখ নিম্ন আয়ের পরিবারকে প্রতি মাসে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল সরবরাহ অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত দেশের প্রাথমিক পর্যায় থেকে ধারাবাহিক এবং পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস, জুতা ও পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম সফল করতে একটি নতুন মডেল তৈরি করা হয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ও জাতীয় দলের খেলোয়াড়দের সম্মান দিয়ে সরকার ক্রীড়া কার্ড কার্যক্রম শুরু করেছে। আগামী 5 বছর জনগণের কল্যাণ অব্যাহত রাখতে প্রান্তিক পর্যায়ে গিয়ে সাধারণ মানুষের কষ্ট লাঘবে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও তদারকি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষকে দেখে রাখা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনটি পড়েননি, তবে পত্রিকার মাধ্যমে জেনেছেন। রিপোর্টে থাকা সতর্কতার বিষয়টি আমলে নিচ্ছে না সরকার। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এবছরই পে স্কেল বাস্তবায়ন করা হবে। এর আগে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, আগামী জুনের মধ্যেই সবে স্থানীয় সরকার নির্বাচন শেষ করবে সরকার। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন আল কায়েদা ঘাঁটি গড়ার চেষ্টা করছে এমন একটি প্রতিবেদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার সচিবালয়ে এ প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, অনুমান নির্ভর এমন প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার। কথা বলেন জনপ্রত্যাশা পূরণে সরকারের অগ্রগতি প্রসঙ্গেও। আমরা তো সবসময় বলবো আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি। গ্যাসের যে আমদানি নির্ভরতা বিগত ফেসিবাদী সরকারের সময় সৃষ্টি হয়ে গেছিল, এখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য দেশের অভ্যন্তরে এবং অনশোরে গ্যাসের অনুসন্ধান কার্য শুরু হয়েছে। তাতে করে আগামী কয়েক বছরের মধ্যে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা আমাদের নিজস্ব সম্পদেই এই গ্যাসের সমস্যাটা সমাধান করতে পারব। আমি শুনেছি, সেটা পড়িনি, ওখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে, আমি না দেখে বলতে পারবো না। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি। এ সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এ বিষয়ে কাজ করছে সরকার। পে কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি এবং আজকে আমরা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো, যখন ফাইনাল হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করব। এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর বিষয়ে বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, চলতি অর্থ বছরে 5টি স্থানীয় নির্বাচন করবে সরকার। ভালো কাজের সুফল মাঠ পর্যায়ে দৃশ্যমান হতে আরও কিছুটা সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি। সব মিলে আমি বলবো যে খুব একটা সন্তুষ্ট আমরা না, তবে কাজ যেগুলো শুরু করেছি এগুলো মাঠ পর্যায়ে যখন দৃশ্যমান হবে একটু সময় লাগবে। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং অর্থ বিভাগ
আমরা বসে সময়টি নির্ধারণ করব। তবে আমি আবারও আপনাদের কাছে স্পষ্ট করছি যে চলতি অর্থ বছরের মধ্যেই 5টি স্থানীয় সরকারের নির্বাচন এই সরকার সমাপ্ত করবে এবং এর কোনো ব্যত্যয় হবে না ইনশাআল্লাহ। যে ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আনতেছি এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে যে তারা যে রিচার্জ করবে এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে। বর্ষাকালে ঢাকার জলজট নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। জানান, দেশ জুড়ে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থাপনাগুলোতে দ্রুত সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করবে সরকার। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের একটা রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সোমবার সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই আমন্ত্রণপত্র তুলে দেন। প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব শাহাদাত স্বাধীন এ কথা জানিয়েছেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর কিছুটা ভোগান্তি কমতে শুরু করেছে রাজধানীর সিএনজি পাম্প স্টেশনগুলোতে। পাম্প স্টেশনের কর্মকর্তারা বলছেন, গ্যাসের চাপ বাড়তে থাকায় কমতে শুরু করেছে সিএনজি চালিত গাড়ির অপেক্ষার প্রহর। দ্রুত সমস্যার সমাধানে এখনই কার্যকর পদক্ষেপ দেখতে চান সিএনজি যানবাহন চালকরা। এদিকে আজই ঠিক হয়েছে কক্সবাজারের মহেশখালীর আগুনে ক্ষতিগ্রস্ত এলএনজির 2টি বয়লার। আগামীকাল আসছে এলএনজির নতুন আরও একটি কার্গো। রিপোর্ট মামুন আবদুল্লার। সোমবার সকাল 11টায় রাজধানীর মহাখালীর একটি সিএনজি পাম্প স্টেশনের চিত্র। অন্যদিনের মতো সিএনজি চালিত গাড়ির লাইন থাকলেও তা কিছুটা কম। গ্যাস পেতে আগের তুলনায় সময় কিছুটা কমায় স্বস্তি গ্রাহকদের। গতকালকে 4.5 ঘন্টা 5 ঘন্টা লাগছিল, আজকে 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়েছে। সিরিয়াল ধরে দাঁড়ায় থাকার লাগে 2 ঘন্টা 2.5 ঘন্টা, এরপরে আমরা 340 টাকা বা 50 টাকা গ্যাস কমে যায়, গ্যাস পাই 100-150 টাকা। অন্য দিনের তুলনায় এখনো কেবল লাগাইলাম, এখন কয় টাকার পাবো না পাবো কেমনি কম। আজকে তো একটু তাড়াতাড়ি আইছে, আর অন্য দিন তো 4 ঘন্টা 5 ঘন্টা করে লাগছে গ্যাস নিতে। কালকে একটা দিন মনে করেন কি 200 টাকা নিয়ে গেছি, তাহলে 3টা পোলা পান, একটা মায়া একটা পোলা আর একটা ছোট মায়া, এতে বাজার করতে আমার লাগে মনে করেন 700-800। গ্যাসের চাপ বেশি থাকায় খুশি পাম্প স্টেশনের কর্মকর্তা কর্মচারীরাও। জানান, অন্যদিন যেখানে গ্যাসের চাপ সর্বোচ্চ 80 PSI থাকতো, এখন সেটি কখনো কখনো 150 ছাড়িয়ে যাচ্ছে। এতে কমেছে ভোগান্তি। আজকে ডিউটিতে আমার 7টায় আরম্ভ করছি, তখন দেখা গেছে আমি 190-200-210 তুলে পেয়েছিলাম, এখন কিছুটা কমছে। আর এই দুর্যোগের সময় আসলে হুদা 40-50 প্রেসারে স্টার্ট করতাম, দেখা গেছে এবারে যে 80 তুরি উঠতো। আজকে দেখলাম যে গ্যাসের প্রেশার মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে। ওরা 4 লাইনে সবগুলা লাইনে গ্যাস দিচ্ছে, বুঝতে পারলাম ক্যাপাসিটি বাড়ছে। তো এখানে মেকানিক্যাল ডিলেটা কম হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে শিগগিরই গ্যাস সংকট কেটে যাবে বলে আশা স্টেশন কর্তৃপক্ষের। আজকে সকাল থেকেই প্রেশার মোটামুটি ভালো, কাস্টমার নিয়ে সন্তুষ্ট, আর আমরাও দিয়ে অনেকটা খুশি। এর আগে যে অবস্থা ছিল তাতে দেখা যায় অনেক কাস্টমার আইসা আমাদের স্টাফদের সাথে হাতাহাতি শুরু করে দিত। কক্সবাজারের মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে গত 21 জুলাই হঠাৎ কমে যায় গ্যাসের সরবরাহ। দৈনিক 3800 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় তৈরি হয় ঘাটতি। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে হঠকারিতা বলা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীতে সাংবাদিকের চোখে জুলাইয়ের শীর্ষক আয়োজনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স আয়োজিত অনুষ্ঠানে ন্যায্য দাবিতে তাদের আন্দোলন এমন মন্তব্য করে সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়ে আসছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি। বলেন, গণমাধ্যম সংস্কারের জন্য কমিশন গঠন হলেও এর সুপারিশ বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। গুরুত্বপূর্ণ কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় গণমাধ্যম সংস্কারের দাবি অনেকটা আড়ালে পড়ে গেছে বলে মন্তব্য করেন। যখন আমরা গণতান্ত্রিকভাবে কোনো প্রোটেস্ট করতেছি, আমরা যখন বলতেছি গ্যাস বা বিদ্যুৎ কে নিশ্চিত করতে হবে, সরবরাহ নিশ্চিত করতে হবে এই সরকারের,
তখন এটাকে বলা হচ্ছে হঠকারিতা। সরকার প্রথমে সর্বোচ্চ জায়গা থেকে যখন আমি রাস্তায় নামবো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে যে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে কিন্তু গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। ফলে সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। ভারতে অবস্থানরত শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছেন তা এখনও বাংলাদেশ জানে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সকালে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এমনটা জানিয়ে আরও বলেন, আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়ার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের একটি ঘটনার কোনো সম্পর্ক নেই। এদিকে জুলাই অভ্যুত্থানে ভূমিকা ও হতাহতদের ঘটনায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ দাখিল করা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। এসব অপরাধের বিচারে সর্বোচ্চ শাস্তির প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। আমরা আইনি লড়াই করে আনার জন্যই তো ইতিমধ্যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে তারা আবেদন করেছে। যে আবেদনটা করেছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস নামে যে কাগজটি তারা বলেছে, সেই ইন্ডিয়ান এক্সপ্রেস কিন্তু সবিস্তারে কিছু বলে নাই। এই নিউজটার মধ্যে শুধু বলেছে আদালতের অনুমতি লাগবে। সেটা উনি কোন অনুমতি, উনি কি রাজনৈতিক আশ্রয়ে রয়েছে ওখানে, আমরা শেখ হাসিনা কী স্ট্যাটাসে ওখানে আছেন, এটি কিন্তু আমরা ক্লিয়ার এখন পর্যন্ত জানি না। অতএব ইন্ডিয়ান এক্সপ্রেস কী অর্থে তিনি লিখেছেন, কি লিখেছেন, এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হচ্ছে না। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের একাডেমিক কাউন্সিল ভবনে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনার শীর্ষক আলোচনা সভায় তিনি একথা জানান। অ্যানি বলেন, তিস্তা প্রকল্প একটি চ্যালেঞ্জিং প্রকল্প, এর সাথে ভারতের স্বার্থ জড়িত, তাই এই বিষয়ে ভারতকেও চিন্তা করার আহ্বান জানান পানি সম্পদ মন্ত্রী। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, একসময় তিস্তা পাড়ের মানুষের গোলা ভরা ধান থাকলেও এখন শুধু হাহাকার। দ্রুত সময়ে সরকার দৃশ্যমান কাজ শুরু করবে বলে আশাবাদী তিনি। গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু ছিল, মুখে ছিল ভাওয়াইয়া গান। সেই তিস্তা পাড়ের হাহাকার যখন আমরা দেখি, আমরা জনপ্রতিনিধি, আমরা রাজনীতিবিদ, আমরা সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে চাই। তাদের হাহাকার থেকে কত তাড়াতাড়ি আমরা মুক্ত করে আনতে পারবো। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদেরকে এই চ্যালেঞ্জ নিয়েই তিস্তা চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা নামে হোক, অথবা আমরা এই প্রকল্পটাকে বাস্তবায়ন করার স্বার্থে যা যা করা দরকার আমরা সে বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। একটা সমন্বিত সমাধান আমাদের দরকার। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাতভর বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মহানগরীর চকবাজার, কাতালগঞ্জ, বাকলিয়া, হালিশহর সহ বিভিন্ন নিচু এলাকায় পানি জমে সৃষ্টি হয়েছে জলজট। এতে দুর্ভোগে পড়েছেন ঘর থেকে বের হওয়া মানুষজন। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল 9টা পর্যন্ত গেল 24 ঘন্টায় চট্টগ্রামে 189 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় 109 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, সৃষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আরও কয়েকদিন বৃষ্টিপাতের আভাস দিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কাঙ্ক্ষিত নিরাপত্তা, সুন্দর পরিবেশ ও অন্যান্য সুযোগ সুবিধা না থাকায় শিক্ষার্থীরা বিদেশমুখী হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বনানীতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত বাংলাদেশ ফোরামের অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বিপুল জনসংখ্যা, যানজট, পরিবেশ দূষণ ও নিরাপত্তাজনিত নানা কারণে বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে উচ্চশিক্ষায় আসতে আগ্রহ হারাচ্ছে।
এ সময় তিনি পরিসংখ্যান নিয়ে কাজ করা সংস্থাগুলোকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাফল্য নিয়ে কাজ করার আহ্বান জানান। আরও জানান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর কথা ভাবছে সরকার। এ সময় শিক্ষা খাতে সকল স্টক হোল্ডারদের এক হয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। সেখানে আমি প্রপোজ করেছি যে সবচেয়ে ইজি ওয়েতে যেন ফরেন স্টুডেন্ট অ্যাট্রাক্ট হয়, এটা আগামী দু একটা ক্যাবিনেট মিটিংয়ের মধ্যে এটা পাস হয়ে আসবে। প্রাইমারি যে বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল সেটাকেও আমরা ইতিমধ্যে শুরু করেছি। তারপরে ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা শুরু করেছি। তারপরে আমরা শিক্ষকদের অবসর ভাতা সারা দেশব্যাপী সকলকে দেওয়া শুরু করেছি। শিক্ষক নিয়োগের মোটামুটি প্রস্তুতি সব ক্ষেত্রেই সমাধান শুরু হয়েছে। বিকজ অফ দ্য জব, এই অনেক সময় ধরে আমাদের শিক্ষক নেই। ধরুন প্রাথমিক স্কুলে 32,000 হেডমাস্টার নেই 2017 সাল থেকে, এখন 38,000 হেডমাস্টার নেই। সেটা মামলা আমরা নিষ্পত্তি করেছি। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে কাঠামোগত রূপ দিয়েছিলেন। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ সিবিএস আয়োজিত বাংলাদেশি জাতীয়তাবাদ তারেক রহমান ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও বলেন, পতিত আওয়ামী লীগ তার স্বৈরাচারী মনোভাবের কারণেই জাতীয়তাবাদী শক্তির কাছে বারবার পরাজিত হয়েছে। দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত রাখতে বিএনপি ধারাবাহিকভাবে কাজ করে গেছে উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তার দক্ষ নেতৃত্বের মধ্য দিয়ে জাতীয়তাবাদী চেতনা ও শক্তিকে সুপ্রতিষ্ঠিত করে চলেছেন। মুসলিম অমুসলিম, বাঙালি অবাঙালির পরিচয়ের যে রক্তাক্ত ইতিহাস এবং ঐতিহ্য, তার প্রেক্ষাপটে শহীদ জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদকে কাঠামোবদ্ধ করেছেন। ধর্ম এবং নৃতাত্ত্বিক পরিচয়ের বদলে নাগরিক পরিচয়ের ভিত্তিতে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে তিনি প্রবর্তন করেছেন এবং আজও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদের এই জাতীয় পরিচয় হচ্ছে আমাদের একমাত্র সমাধান, আমাদের একমাত্র পরিচয় এবং আমাদের একমাত্র সংহতি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া অপরাজেয়, মৃত্যুবরণ করলেও কোনো অন্যায়ের কাছে মাথা নত করে পালিয়ে যাননি। মহিষী বেগম খালেদা জিয়া ঐক্য, সংহতি এবং আলোক প্রাপ্তির দীপশিখা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সোমবার রাজধানীর নীলক্ষেতে আইসিএমবিবি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রিজভী বলেন, যে মানুষ মৃত্যুবরণ করেন কিন্তু পরাজিত হন না, এমন মানুষ ক্ষণজন্মা, এরা শতাব্দীতে 2-1 জন জন্মায়। বেগম খালেদা জিয়া তেমনই একজন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রামে সবসময় দেশের মানুষের পাশে ছিলেন। সরকার প্রধান হিসেবে তার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন রিজভী। বলেন, নিপীড়নের বিরুদ্ধে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয় বেগম জিয়াকে দেখেই তা শেখা যায়। তার যে অর্জন, তার যে কৃতিত্ব, তার যে সংগ্রাম, তার উচ্চতা, সব কিছু মিলিয়ে তিনি জানিয়ে গেছেন যেটি অবিচার, যেটি অন্যায়, যেটি ফ্যাসিস্ট, যেটি জনগণকে অত্যাচার করে, নিপীড়ন করে, তার বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে থাকো। তিনি মৃত্যুবরণ করলেও তিনি পরাজিত হননি, তিনি বিজয়ী হয়েছেন। পালিয়ে গেছে শেখ হাসিনা, পরাজিত হয়েছে শেখ হাসিনা। গ্যাস ও বিদ্যুৎ সংকট সহ নানা প্রতিকূল পরিস্থিতি তৈরি হলেও সরকার গঠনের 6 মাসে দেশে গণতান্ত্রিক ও বাক স্বাধীনতা ফিরে এসেছে বলছে এবি পার্টি। সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে দলের প্রতিক্রিয়া জানাতে সোমবার সংবাদ সম্মেলনে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আরও জানান, সরকার প্রধানের নানাবিধ সংস্কারের মন মানসিকতা থাকলেও নেতাকর্মীদের মধ্যে তা পরিলক্ষিত হচ্ছে না। দেশের সংকটকালে সব দলকে নিয়ে আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করার আহ্বান জানান তিনি। এদিকে বিএনপি নিজেদের দেয়া 31 দফার মধ্যে 11টি দফা লঙ্ঘন করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ইরানের সামরিক নীতি প্রতিরক্ষামূলক থেকে বদলে আক্রমণাত্মক করার ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এদিকে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, ইরানের শত্রুদের এখন কৌশলগত চমক বা স্ট্র্যাটেজিক সারপ্রাইজের জন্য প্রস্তুত থাকা উচিত। তিনি আরও জানান, নতুন কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আহমেদ ওয়াহিদিকে সর্বোচ্চ প্রতিরোধ বজায় রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এই নীতি অনুযায়ী শত্রুর যে কোনো হুমকি আগেভাগেই দমন করতে ইরানের প্রতিরক্ষা পদক্ষেপগুলো আক্রমণাত্মক রূপ নেবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, ইরানের পরমাণু নিষ্ক্রিয়করণ কর্মসূচিতে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর নির্দেশনা দিয়েছেন তিনি দাবি করেন, এই যৌথ মহড়াগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে তার চমৎকার সম্পর্কের জায়গায় এটি অপ্রয়োজনীয় ও শত্রুতাপূর্ণ বার্তা পাঠায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে এক জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 4 নম্বরে উঠেছে বাংলাদেশ। ডারউইন জয়ে ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ডের মতো দেশকে পেছনে ফেলেছে টাইগাররা। বাংলাদেশের সামনে শুধু অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে 9 দেশের মধ্যে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ তলানিতে থাকায় তাদের ফাইনালে খেলার সুযোগ নেই। অবশিষ্ট 7টি দেশেরই ফাইনালে খেলার সুযোগ আছে, তবে এই দলগুলোর ফাইনালে খেলার সমীকরণ ভিন্ন ভিন্ন। ডারউইনে বাংলাদেশের কাছে হারলেও 77.78% পয়েন্ট নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়া। বাকি 9 ম্যাচে 5টিতে জিতলেই তৃতীয়বার ফাইনাল খেলবে দেশটি। 75% পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা 9 ম্যাচে 6টিতে জিতলে ফাইনালে খেলার সুযোগ পাবে। টেস্টে প্রথম আসরে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড 72.22% পয়েন্ট নিয়ে শেষ 8 ম্যাচে 5টিতে জয় পেলে আরও একবার ফাইনালে খেলবে। 66.67% পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা বাংলাদেশের জন্য ফাইনালের পথটি কঠিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে এক জয়ে 12 পয়েন্ট পেলেও ফাইনালে খেলতে হলে শেষ 9 টেস্টে 7টিতেই জিততে হবে টাইগারদের। 48.15% পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা ভারতকে শেষ 9 ম্যাচে 7টিতে জিততে হবে ফাইনালে খেলার জন্য। 6 নম্বরে থাকা শ্রীলঙ্কাকে 8 টেস্টে 5টিতে জয় এবং 2টিতে ড্র করতে হবে ফাইনালের লক্ষ্য পূরণে। আর সপ্তম স্থানে থাকা ইংল্যান্ডকে ফাইনালে খেলতে হলে বাকি 8 টেস্টেই জিততে হবে। 3 লায়ন্সদের জন্য কঠিন চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জিতে ক্রিকেট বিশ্বে প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল। ডারউইনে 9 উইকেটে জেতার ম্যাচে ব্যাটে বলে দারুণ পারফর্ম করা মেহেদী হাসান মিরাজ এখন 2 টেস্টের ঐতিহাসিক সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন। আইসিসির ওয়েবসাইটে এই স্বপ্নের কথা বলেছেন টাইগার স্পিন বোলিং অলরাউন্ডার। তার বিশ্বাস, অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টেও হারানোর মতো অবস্থানে আছে বাংলাদেশ। ম্যাকাওয়ে আগামী শনিবার শুরু হবে ম্যাচটি। অবশ্যই আমরা সিরিজ জয়ের কথা ভাবছি এবং আমরা যে প্রক্রিয়ায় এগোচ্ছি সেটিতেই মনোযোগ ধরে রাখতে চাই। যেহেতু আমরা প্রথম ম্যাচ জিতেছি, এখন সামনে আরও বড় চ্যালেঞ্জ। প্রস্তুতি ম্যাচ হেরে সফর শুরু করলেও দলের সামর্থ্যের উপর টিম ম্যানেজমেন্ট কখনো বিশ্বাস হারায়নি। যখন আমি নিজেই ছন্দে ছিলাম না, তখন আমাদের টিম ম্যানেজার নাফিস ইকবাল এই কন্ডিশনে কিভাবে খেলতে হবে সেই বিষয়ে আমাদের দারুণ উৎসাহ জুগিয়েছেন। মানসিকভাবে আমি বেশ স্বস্তিতে ছিলাম। মুশতাক ভাইয়ের কথাও আমি বলতে চাই, প্রস্তুতি ম্যাচ হেরে যাওয়ার পর এই স্পিনিং বোলিং কোচ দলের প্রত্যেক ক্রিকেটারের কাছে গেছেন এবং বলেছেন, বিশ্বাস রাখো, যদি তোমরা বিশ্বাস করো তবে জেতা সম্ভব এবং বিশ্বাস অনেক দূর নিয়ে যেতে পারবে। এই ছোট ছোট বিষয়গুলো থেকেই আমরা বিশ্বাস করতে শুরু করি, আর আপনারা সবাই ফল দেখতে পেয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। তাতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে খোঁচা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড। সেখানে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার মাটিতে গত 15 বছরে বাংলাদেশ একটি টেস্ট জিতেছে। ইংল্যান্ডও গত 15 বছরে অস্ট্রেলিয়ায় একটি টেস্টই জিতেছে। ইংল্যান্ড ক্রিকেটকে নিয়ে আইসল্যান্ড ক্রিকেট বোর্ডের এই রসিকতা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। এদিকে টানা দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের কঠিন সমালোচনায় সরব দেশটির মিডিয়া। ডেইলি নিউজ দ্য অস্ট্রেলিয়ান লিখেছে, গ্যাপ স্ম্যাকিং শ্যামলস, যার অর্থ চরম বেহাল বা বিশৃঙ্খল অবস্থা অস্ট্রেলিয়ান ক্রিকেটে। একই সাথে লিখেছে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম বড় অঘটন এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবচেয়ে লজ্জাজনক পরাজয় এটি। বাংলাদেশের প্রশংসা করেছে অস্ট্রেলিয়ান এজ। পত্রিকাটি লিখেছে, অস্ট্রেলিয়া গত 23 টেস্টে 18টিতেই জিতেছে, আর বাংলাদেশ দেশের বাইরে সর্বশেষ 26 টেস্টে 22টিতেই হেরেছে। কিন্তু প্রস্তুতি ম্যাচে 54 রানে আউট
হওয়া দলটি অস্ট্রেলিয়ায় নিজেদের ক্রিকেটের সেরা ইতিহাস রচনা করেছে। হেরাল্ড সানের শিরোনাম ছিল ডিজাস্টার ইন ডারউইন, অর্থাৎ ডারউইনে বিপর্যয়। ইংল্যান্ডের দ্য গার্ডিয়ান পত্রিকা অস্ট্রেলিয়ার এই পরাজয়কে তাদের টেস্ট ইতিহাসের অন্যতম লজ্জাজনক অধ্যায় হিসেবে চিহ্নিত করেছে। সেখানে বাংলাদেশের প্রশংসা করে লেখা হয়েছে, অস্ট্রেলিয়াকে ম্যাচের কোনো পর্যায়ে স্বস্তিতে থাকতে দেয়নি বাংলাদেশ। ভারতের রাজনীতিক ও ক্রিকেট প্রেমী শশী থারুর বাংলাদেশের জয়ের অভিনন্দন জানিয়ে লিখেছেন, গ্রেটেস্ট ভিক্টোরি। বাংলাদেশের পারফরমেন্স ছিল দৃঢ় এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন গ্রেট ওয়াসিম আকরাম এবং হার্সা ভোগলে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সরকারের 6 মাসে বিভিন্ন খাতে সাফল্যের খতিয়ান, সংকট জনভোগান্তি লাঘবে অগ্রাধিকার, স্বস্তিতে সাধারণ মানুষ। আল কায়দা তৎপরতা নিয়ে সতর্কতা আমলে নিচ্ছে না সরকার, এবছরই পে স্কেল বাস্তবায়ন, 5টি স্থানীয় সরকার নির্বাচন জুনের মধ্যেই। ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালে 2টি বয়লার ঠিক হয়েছে, রাজধানীর পাম্প স্টেশনগুলোতে স্বস্তি, সিএনজি চালিত যানবাহন চালকদের মুখে হাসি। গ্যাস বিদ্যুৎ সংকট নিয়ে আন্দোলনকে হঠকারিতা বলছে সরকার, সমালোচনা নাহিদ ইসলামের। গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হচ্ছে বলে অভিযোগ। আইনি প্রক্রিয়ায় ফেরত আনা হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর। ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দাখিল। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।